আচ্ছা, আগের দিন আমি যেখানে যে কথা বলেছিলাম আরকি, মানে মানে বেসিক্যালি ফার্স্ট লেকচারে যে বেসিক ইন্ট্রোডাকশনটা দেয়া ছিল, সেখানে আমরা একটা মোটামুটি রুট ম্যাপ তৈরি করেছিলাম যে কোয়ান্টাম মেকানিক্সে পড়াটি কেমন করে চলবে এবং আমরা অ্যাকচুয়ালি কতখানি জিনিস কভার করব। ঠিক আছে? আচ্ছা, দেখো আগের দিন আমরা শুরু করেছিলাম কতকগুলো বেসিক জায়গা থেকে। মানে একটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন মানে স্টেটমেন্ট লিখেছিলাম যে ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে মানুষ কতকগুলো ঘটনা দেখলো, যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। তাই তো? আচ্ছা, এবারে এই যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটা অনেকগুলো প্রশ্নের জন্ম দিচ্ছিল। আর আমরা বলেছিলাম সেই প্রশ্নগুলো যদি আস্তে আস্তে আমরা সদুত্তর দিতে পারি, তাহলেই অ্যাকচুয়ালি আমাদের কোয়ান্টাম মেকানিক্সটা শেখা হয়ে যাবে। আমরা এরকম একটা প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম যে কি সেই ঘটনা যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। সেই মতো করে আমি কতগুলো ঘটনার কথা বলেছিলাম, ব্ল্যাক বডি এনআইকে ডিস্ট্রিবিউশনের কথা বলেছিলাম, ফটো ইলেকট্রিক এফেক্টের কথা বলেছিলাম, কম্পটন এফেক্টের কথা বলেছিলাম, টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ হিট ক্যাপাসিটি অফ সলিডের কথা বলেছিলাম, মানে অ্যাটমিক লাইন স্পেক্ট্রার কথা বলেছি, ইত্যাদি ইত্যাদি। তো সেইগুলো তোমার ঘটনা, যে ঘটনাগুলোকে ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা যাচ্ছে না, এবং সেখান থেকে তুমি বুঝতে পারবে যে যে ক্লাসিক্যাল ফিজিক্সের ফেলিওরটা এবং কেন একটা নতুন মেকানিক্সের দরকার পড়ছে। আর এবারে এইভাবে এগোতে এগোতে আমরা এরকম একটা জায়গায় গিয়ে পৌঁছেছিলাম যে ঠিক আছে, যে যখন ক্লাসিক্যাল ফিজিক্সে সবকিছু ব্যাখ্যা করা গেল না, তাহলে তুমি কি করে ব্যাখ্যা করবে? আর কি করে ব্যাখ্যা করবে সেইটা বলতে গিয়ে আমরা বলেছিলাম আমাকে একটা নতুন মেকানিক্স ডেভেলপ করতে হবে, যে মেকানিক্সটা হচ্ছে ফান্ডামেন্টালি। মাইক্রোফোন অফ করো, কে কারো মাইক্রোফোন অন হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা যেটা বলেছিলাম যে তোমার মানে এই যে ঘটনাগুলো যেখানে ক্লাসিক্যাল ফিজিক্স ফেল করছে, সেগুলোকে এক্সপ্লেন করতে গেলে আমাকে একটা নতুন মেকানিক্স ডেভেলপ করতে হবে, যে মেকানিক্সটা হচ্ছে ফান্ডামেন্টালি ডিফারেন্ট ফ্রম দা ক্লাসিক্যাল মেকানিক্স, এবং সেটাই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। ঠিক আছে? তাহলে আমরা সেই জায়গা থেকে শুরু করব, যে তাহলে কোয়ান্টাম মেকানিক্সটাকে আমরা ডেভেলপ করব। তাহলে যেটা হচ্ছে প্রথম পার্টের মধ্যে এই যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টের, হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট মানে বেসিক্যালি কিছু কিছু ঘটনা, যে ঘটনাগুলোকে ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা যাচ্ছে না, সেটাকে তুমি কেমন করে এক্সপ্লেন করবে সেই নিয়ে আলোচনাটা, যেটা বেসিক্যালি তোমার ওই মানে ওই যে মানে মানে আমি হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট বা এই ধরনের নাম হিসেবে বলছি আরকি। আর আমরা এখানে যেটা শুরু করব সেটা হচ্ছে একদম মেকানিক্স পার্ট থেকে শুরু করব আরকি। ঠিক আছে? আচ্ছা, আজকে যে জায়গাটি নিয়ে আমাদের আলোচনা হবে সেটা হচ্ছে জেনেসিস অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন। আজকে আমাদের টোটাল যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে জেনেসিস অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন। শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কেমন করে আসছে সেটাকে দেখা। সেইখান থেকে তোমার আসবে তোমার পস্টুলেট 1 অফ কোয়ান্টাম মেকানিক্স, এবং সেইখান থেকে তোমার ওয়েভ ফাংশন অ্যান্ড ইটস ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন। ঠিক আছে? এইটা। তো এই হচ্ছে আজকে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনাটাকে করতে চাইছি। আর এটাকে বোঝার জন্যে তুমি ১ম এ একটা জিনিস বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে এই যে যখন বোঝা গেল যে ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে সবকিছু চলবে না, তখন একটা নতুন মেকানিক্স এর দরকার পড়বে। এই যে নতুন মেকানিক্সটা যেটা এলো, সেটা তোমার মানে বিভিন্ন লোক বিভিন্ন রকমভাবে এই মেকানিক্সটাকে আনার চেষ্টা করেছিলেন। আচ্ছা, বিভিন্ন রকমভাবে মানে মোটামুটি 1925-26 এই সময়ে ১ম এ হাইসেনবার্গ তিনি একটা মেকানিক্স ডেভেলপ করার চেষ্টা করলেন, যেখানে ম্যাট্রিক্সটাকে ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্যাল অবজেক্ট হিসেবে ব্যবহার করলেন। ম্যাট্রিক্সটাকে ব্যবহার করে তিনি একটা ম্যাট্রিক্স অ্যালজেব্রা বা ম্যাট্রিক্স মেকানিক্স ডেভেলপ করলেন, সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের একটা পার্টিকুলার ভার্সন। আর উল্টো দিকে শ্রোডিঞ্জার তিনি ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন থেকে স্টার্ট করে এই কন্টিনিউয়াস ওয়েভ ইকুয়েশনের ফর্মে শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে সেট করলেন।
আচ্ছা, এবার তাদের মধ্যে প্রচন্ড ডিবেট ছিল। মানে হাইসেনবার্গ মনে করছেন তারটা ভালো বা তারটা ঠিক, শ্রোডিঞ্জার মনে করছেন তারটা ভালো বা তারটা ঠিক। এই নিয়ে প্রচুর ঝামেলা-টামেলা আছে। কিন্তু দিনের শেষে এটা দেখা গেল যে কোন একটা পার্টিকুলার প্রবলেমকে তুমি দুটো মেথডে যেকোনোভাবেই সলভ করো না কেন, আল্টিমেট অ্যান্সারটা একই জায়গায় এসে আমরা পৌঁছাতে পারি। তার মানে এই দুটো যে রেসিপি, সেই দুটো রেসিপি বেসিক্যালি ইকুইভ্যালেন্ট। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরো অনেক সব মানে রিপ্রেজেন্টেশন বা আরো অনেক রেসিপি এসছে, সেগুলো পরপর করে আমি আসবো। আচ্ছা, ১ম এ যে ইন্টারপ্রিটেশন বা যে রেসিপিটা যেটা নিয়ে লোকে জাস্ট মানে অনেক বেশি কমফোর্টেবল আরকি, সেটা হচ্ছে যে তোমার হ্যাঁ, যেটা নিয়ে মানুষ অনেক বেশি কমফোর্টেবল সেটা হচ্ছে শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন। আমরা ওইজন্য শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন থেকে আমাদের গল্পটাকে স্টার্ট করি। তারপর সেইখান থেকে অন্যান্য রিপ্রেজেন্টেশন করে শ্রোডিঞ্জারের মোমেন্টাম রিপ্রেজেন্টেশন আমি আসবো। তারপরে ওহ বাবারে বাবা! এই যে কি না? হ্যাঁ, হ্যাঁ, সেটা যে শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন এ নিয়ে আমরা স্টার্ট করব। তারপর দেখব সেখান থেকে আরো অনেক সব রিপ্রেজেন্টেশন শ্রোডিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন আছে। তারপর তুমি দেখবে মাইক্রোফোন অফ করো। কারো মাইক্রোফোন অন হয়ে গেছে। হুম। এটা হচ্ছে শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন এ আমরা কথাবার্তা বলব। তারপরে শ্রোডিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন আসবে। তারপরে হাইসেনবার্গের ম্যাট্রিক্স মেকানিক্স আসবে। তারপর দেখবে রিপ্রেজেন্টেশন ইন্ডিপেন্ডেন্ট যে কোয়ান্টাম মেকানিক্স যেটাকে ডিরাক ব্রাকেন নোটেশন বা ডিরাক রিপ্রেজেন্টেশনস আর কি সেটা আসবে। তাহলে এইরকম ভাবে তোমার আস্তে আস্তে সব চলবে। তাই একটা কথা সেটা হচ্ছে এই যে তুমি জাস্ট মানে মানে যেটা হচ্ছে যে ১ম এই একদম সবকিছু ফেঁদে-টেদে না পড়ে আমরা আস্তে আস্তে শুরু করি। পরের দিকে এই যে বিভিন্ন রকমের রিপ্রেজেন্টেশন বিভিন্ন রকমের মেকানিক্স হতে পারে সেইগুলোকে নিয়ে আলোচনা করব। এখানে আমরা একদমই সরাসরি শ্রোডিঞ্জার ইকুয়েশন এ চলে যাচ্ছি। হ্যাঁ? এই শ্রোডিঞ্জার ইকুয়েশনটা সেইটা একটা পার্টিকুলার অ্যাপ্রোচ যে অ্যাপ্রোচটা শুরু হবে হচ্ছে ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন থেকে। তাহলে আমি শুরু করছি ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন। মানে ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন মানে ধরে নাও তোমার এরকম একটা ধরে নাও একটা আ আছে, একটা স্ট্রিং আছে। সেই স্ট্রিংটা দুটো দেওয়ালে জাস্ট টান দেওয়া আছে। এবারে এই স্ট্রিংটাকে তুমি জাস্ট নাড়িয়ে দিলে কি হবে? সেটা একটা তোমার ধরো একটা ওয়েভের মতো জাস্ট তৈরি করলো। স্ট্যান্ডিং ওয়েভ জাস্ট তৈরি করলো এরকম। সেটা এদিকে হতে পারে আবার উল্টো দিকেও হতে পারে। আর এটা যেমন এখানে হাফ অফ দ্যা ওয়েভলেংথ এর মধ্যে ফিট করছে আমি দেখাচ্ছি। হ্যাঁ? এমন হতে পারে যে পুরো ওয়েভটা এর মধ্যে তোমার ফিট করতে পারত আরকি এটা। আচ্ছা দেখো এখানে তোমার এইটা হচ্ছে x = 0 ধরে নাও। এটা ধরে নাও x = L। এর মধ্যে এই যে ক্লাসিক্যাল ওয়েভটা আছে একটা স্ট্রিং আরকি। হ্যাঁ? সে এই এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটাকে সেটাকে আমি জাস্ট ধরো x আর t এর ফাংশন বলছি। এটা ওয়ান ডাইমেনশন এ ভাবছি আরকি। তো ওয়ান ডাইমেনশনাল ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশনটা কেমন দেখতে? ওয়ান ডাইমেনশনাল ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশনটা এরকম দেখতে হয়, হ্যাঁ? এটা যেকোনো স্ট্যান্ডার্ড বইয়ে বা ইন্টারনেট তুমি ঘাঁটবে তুমি পেয়ে যাবে। del 2 xt বাই del x স্কয়ার এটা হচ্ছে 1 বাই v স্কয়ার ইনটু del t u xt বাই del t স্কয়ার এটা হচ্ছে আমার ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন এটা। আর এই ধরনের যে প্রবলেম এটা যেহেতু তোমার মানে এটা যেহেতু একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা তুমি সলভ করো যদি, সলভ করলে দেখবে এখান থেকে তুমি দুটো আ মানে এটাকে যখন সলভ করা হবে তখন দুটো কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন এসে অ্যাপিয়ার করবে। এবং সেইটা এই কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন গুলোকে বের করার জন্য তোমার এখানে বেসিক্যালি বাউন্ডারি কন্ডিশনস লাগে। বাউন্ডারি কন্ডিশনস গুলো কি? না এই যে টা যখন তোমার x = 0 হবে এবং কোন একটা গিভেন টাইমে আর টা যখন L হবে এবং কোন একটা গিভেন টাইমে এটা বেসিক্যালি 0 হবে। এটা হচ্ছে তোমার বাউন্ডারি কন্ডিশন। তাহলে তোমাকে বেসিক্যালি ইকুয়েশন 1 টাকে সলভ করতে হবে সাবজেক্ট টু দ্যা বাউন্ডারি কন্ডিশন যেটা আমি এখানের মধ্যে বলছি। এটা।
ঠিক আছে? তাহলে ওয়ান ডাইমেনশনাল ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন এরকম দেখতে, যে ইকুয়েশনটাকে সলভ করতে হবে সাবজেক্ট টু দ্য বাউন্ডারি কন্ডিশন এইটা। সলভটা আমি এখন করব না, আমি জাস্ট একটুখানি এগোই। দেখো যেটা কথা হচ্ছে যে এই যে ইউ যেটা ইউ এক্সটিটা, ওহ বাপরে বাবা, উদ্ভট তো সব। হ্যাঁ রে, এই ক্লাসটা কটা থেকে রে তন্ময়? স্যার মনে ছিল না। মনে ছিল তবে 7টা 5-এ জয়েন করবি তাহলে? ক্লাসের মাঝেই জয়েন করলে কত অসুবিধা হয় বুঝতে পারিস না? একটা সিরিয়াসনেস থাকবে না? দেখো ইউ এক্সটিটা হচ্ছে, এটা হচ্ছে তাকে বলে ক্লাসিক্যাল অ্যামপ্লিটিউড। ক্লাসিক্যাল অ্যামপ্লিটিউড মানে হচ্ছে এটা, দেখো তোমার বেসিক্যালি কি, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, তাই তো? ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, এবং এটা পরিষ্কার একটা ফাংশনস অফ এক্স অ্যান্ড টি, মানে এটা যে ফাংশন অফ এক্স অ্যান্ড টি, এটা হচ্ছে পজিশনের ফাংশন এবং টাইমেরও ফাংশন, তাই না? আচ্ছা, এবারে একটা জিনিস তোমায় বলি, যে এই টাইপের ইকুয়েশন যদি তোমাকে সলভ করতে হয়, তাহলে তোমাকে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকে সলভ করতে হয়। মানে মানে বেসিক্যালি দেখো, আসলে এটাকে সলভ করা মানে কি, ইউ এক্সটি থেকে আজ ফাংশন অফ এক্স অ্যান্ড টি তোমাকে বের করতে হবে। তাহলে ইউ এক্সটি তে আজ ফাংশন অফ এক্স অ্যান্ড টি বের করতে গেলে এই জিনিসটাকে তোমাকে ইন্টিগ্রেট করতে হবে। আর এবার ইন্টিগ্রেট কিসের রেসপেক্টে করবে? বাঁ দিকটা বলবে মানে ইউটা যদি এক্স এবং টি এর ফাংশন, তাহলে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করবে না টি এর রেসপেক্টে ইন্টিগ্রেট করবে। তাহলে এবারে এইটা যেহেতু কনফিউজিং, সেই জন্য আমাদেরকে এটা করতে হবে যে এই ইকুয়েশনটাকে যদি আমি দুটো ইকুয়েশনে ভেঙে ফেলতে পারি, যেখানে একটা ইকুয়েশন শুধুমাত্র এক্স এর ফাংশন আর একটা ইকুয়েশন শুধুমাত্র টি এর ফাংশন, তাহলে কিন্তু সলভটা করা সম্ভব হবে। তাহলে আমরা এইটাকে সলভ করার জন্য যেটা করব, সেটা হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকটাকে ইউজ করব। সেপারেশন অফ ভেরিয়েবল, আচ্ছা সেপারেশন অফ ভেরিয়েবলে কি করা হচ্ছে? না, এই যে ইউ এক্সটিটাকে তুমি এক কাজ করো, এটাকে লেখো জাস্ট একটা কিছু যেটা শুধুমাত্র এক্স এর ফাংশন, আর একটা কিছু যেটা শুধুমাত্র তোমার টি এর ফাংশন, এইটা মানে সাই এক্স ইন্টু এফ টি। আর যেখানে সাই এক্সটা হচ্ছে তোমার, একে বলা হচ্ছে স্পেশিয়াল অ্যামপ্লিটিউড, মানে যে অ্যামপ্লিটিউড যেটা ছিল সেই অ্যামপ্লিটিউডের এক্স ডিপেন্ডেন্ট বা পজিশন ডিপেন্ডেন্ট পার্ট, সেটাকে বলা হয় স্পেশিয়াল অ্যামপ্লিটিউড এইটা। আর এফটিটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য অ্যামপ্লিটিউড, একে তুমি বলতে পারো টেম্পোরাল অ্যামপ্লিটিউড, বা টাইম ডিপেন্ডেন্ট পার্ট বলে এটাকে টেম্পোরাল অ্যামপ্লিটিউড। আচ্ছা, এবারে যেটা কথা হচ্ছে, যেহেতু এটা একটা অসিলেটরি মোশন রিপ্রেজেন্ট করছে, সেখানে এই এফটিটা সেইটা এটা মাস্ট বি পিরিয়ডিক, ওই জন্যে এফটিটার ফর্মটা তোকে বিভিন্ন রকম নিতে পারে, মানে এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি নিতে পারে, অথবা ধরো বি সাইন ওমেগা টি নিতে পারে, অথবা ধরো সি কস ওমেগা টি নিতে পারে, এক্সেট্রা। মানে একটা ওয়েভ, সেটা তোমার সাইন ওয়েভের মতো হতে পারে, কস ওয়েভের মতো হতে পারে, অথবা সাইন আর কসের কম্বিনেশন হতে পারে, যেটা এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি এরকম ভাবে জাস্ট এক্সপ্রেস করা হচ্ছে। তার মানে তাহলে 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 দেন কি হচ্ছে না, দেন দেন ইউটা যেটা তোমার এক্স এবং টি এর ফাংশন, সেটা তাহলে কি হলো, সাই এক্স ইন্টু এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি, এইটা একটা পার্টিকুলার ফর্ম হতে পারে। তো আমি বললাম দেন লেট ইউটাকে তুমি জাস্ট একটা পজিশন পার্ট আর টাইম ডিপেন্ডেন্ট পার্ট, এই তিনটে যে কোনো একটা কিছু তুমি লিখতে পারতে। আমি ধরো এটাই দিলাম, এ টু দি পাওয়ার আই ওমেগা টিটাকে আমি লিখলাম এটা। এটা ধরো একটা 4 নম্বর ইকুয়েশন, এইটা। দেখো এটা আমি আবার বলছি যে টাইম ডিপেন্ডেন্ট পার্টটা তুমি জাস্ট
যে কোনো একটা পিরিয়ডিক কিছু লিখতে পারতে, বি সাইন ওমেগা টি লিখতে পারতে, বা সি কস ওমেগা টি লিখতে পারতে, বা এ টু দি পাওয়ার আই ওমেগা টি লিখতে পারতে, যা খুশি লিখতে পারতে। তাহলে এখান থেকে এবারে দেখো যদি ডেল ইউ এক্স টি বাই ডেল এক্স টাকে করো তাহলে সেটা কি হবে না, এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি কনস্ট্যান্ট হিসেবে রয়ে গেল, ডি সাই এক্স বাই ডিএক্স হয়ে গেল। আর একবার যদি ডেরিভেটিভ করো ডেল টি ইউ এক্স টি বাই ডেল এক্স স্কোয়ারটা কত হচ্ছে না, এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি, এটা হয়ে যাচ্ছে ডি টু সাই এক্স বাই ডিএক্স স্কোয়ার। এইটা তাহলে এইটা হলো একটা 5 নম্বর ইকুয়েশন। কারণ কি আমি আলটিমেটলি এই যে ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন আর ডেল টি ইউ এক্স টি বাই ডেল এক্স স্কোয়ার ওই জিনিসটাকে বসাবো, আর একটা জিনিস বসাবো সেটা ডেল টি ইউ এক্স টি বাই ডেল টি স্কোয়ার। তাহলে এগেন দেখো, এগেন তুমি যদি ডেল ইউ বাই ডেল ইউ এক্স টি বাই ডেল টিটাকে করো সেটা কি হবে না, আই ওমেগা ইন্টু সাই এক্স ইন্টু ই টু দি পাওয়ার মানে এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি। আচ্ছা ডেরিভেটিভ যখন করবে সাই এক্সটা সাই এক্স রয়ে গেল, এটা এ রয়ে গেল, আর এই পার্টটা ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার আই ওমেগা টি হবে, আর একটা আই ওমেগা তোমার বাইরে জাস্ট চলে আসবে। আর এইটা করলে ডেল টি ইউ এক্স টি বাই ডেল টি স্কোয়ার যদি তুমি করো, আর একবার আই ওমেগা আসবে, করে আই ওমেগা তার স্কোয়ার হয়ে যাবে, সাই এক্স হয়ে যাবে, এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি হয়ে যাবে। তার মানে এটা হয়ে যাচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার সাই এক্স এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি। এটা ধরো তোমার 6 নম্বর ইকুয়েশন। আর এবারে 5 নম্বর 6 নম্বর এই দুটোকে তুমি এক কাজ করো, এই 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও। তাহলে ফর্ম ইকুয়েশন 1 5 and 6 তুমি কি পাচ্ছ, ফর্ম ইকুয়েশনস 1 5 and 6 উই গেট কি, দেখা যায় ডেল টু ইউ এক্স টি বাই ডেল এক্স স্কোয়ারটা সেটা হয়ে যাচ্ছে তোমার এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি ডি টু সাই এক্স বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার বাই ভি স্কোয়ার হয়ে গেল, সাই এক্স হয়ে গেল, এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি হয়ে গেল। ডান দিকে এটা বসিয়ে দিল, এই যে মাইনাস ওমেগা স্কোয়ার সাই এক্স এ টু দি পাওয়ার আই ওমেগা টি, এটা তাকে একটা 1 বাই ভি স্কোয়ার অলরেডি ছিল, তো মাইনাস ওমেগা স্কোয়ার বাই ভি স্কোয়ার সাই এক্স এ টু দি পাওয়ার আই ওমেগা টি। আর এবারে দেখো যে যেহেতু এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি ইজ এ পিরিয়ডিক ফাংশন, এটা কিন্তু একটা পিরিয়ডিক ফাংশন, তাহলে কি হবে না এর ভ্যালুটা 0 বা ইনফিনিটি সবসময় হবে এরকম নয়। একটা সাইন ধরো সে +1 থেকে -1 এর মধ্যে সে বেসিক্যালি অসিলেট করে, তো তার ভ্যালুটা জাস্ট সবসময় 0 বা সবসময় ইনফিনিটি তুমি কিছু বলতে পারবে না। তার মানে যেহেতু একটা পিরিয়ডিক ফাংশন, যে পিরিয়ডিক ফাংশন দেন উই ক্যান রাইট আমি কি করতে পারি দুদিক থেকে এ ই টু দি পাওয়ার আই ওমেগা টিকে সরিয়ে দিতে পারি। সরিয়ে দিলে কি হবে ডি টু সাই এক্স বাই ডিএক্স স্কোয়ার প্লাস এটা এদিকে চলে এলো ওমেগা স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু সাই এক্স, এটা অ্যাকচুয়ালি তোমার 0 হলো। এইটা ঠিক আছে, ওমেগা স্কোয়ার বাই ভি স্কোয়ার এটা তোমার বেশি সাই এক্স ইকুয়াল টু 0 হয়ে গেল। আচ্ছা অর দেখো তুমি এটাকে এইভাবে লিখতে পারে ডি টু সাই এক্স বাই ডিএক্স স্কোয়ার প্লাস, আচ্ছা ওমেগাটা হচ্ছে 2 পাই নিউ, তোমার 4 পাই স্কোয়ার নিউ স্কোয়ার বাই ভি স্কোয়ার সাই এক্স ইকুয়াল টু 0। কেন এটা লিখলাম, কারণ ওমেগাটা অ্যাঙ্গুলার ভেলোসিটিটা 2 পাই নিউ হয় এইটা। আচ্ছা আবার দেখো যেহেতু আবার এই নিউ ইন্টু ল্যামডা সেটা তোমার ভেলোসিটি হয়, তাহলে নিউ বাই ভি সেটা তুমি লিখতে পারো 1 বাই ল্যামডা এইটা। তাহলে সেটা যদি বসিয়ে দাও তাহলে কি হবে, অর ডি টু সাই এক্স বাই ডিএক্স স্কোয়ার প্লাস এটা দেখো তাহলে 4 পাই স্কোয়ারটা যেমন আছে আছে, আর নিউ স্কোয়ার বাই ভি স্কোয়ারটা হচ্ছে বাই ল্যামডা স্কোয়ার বসিয়ে দিলে সাই এক্স ইকুয়াল টু তোমার 0 হলো। দেখো এই যে ইকুয়েশনটা তুমি পেলে এইটা তোমার ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশনই হলো, কিন্তু এখানে যেটা ইনভলভ আছে সেটা হচ্ছে শুধুমাত্র স্পেশিয়াল অ্যামপ্লিটিউড পার্টটা আছে, মানে এইটা হচ্ছে তুমি বলতে পারো টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্ট অফ ক্লাসিক্যাল
ওয়েভ ইকুয়েশন। আর যেখানে সাই একটা তো স্পেশিয়াল অ্যাম্প্লিটিউড আমি অলরেডি বলেছি। তার মানে আমরা শুরু করেছিলাম ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন, যেটা বেসিক্যালি পজিশন এবং টাইম দুটোর ফাংশন ছিল। সেইখান থেকে আমি জাস্ট এই সিম্পলিফিকেশনটা করে এরকম একটা জায়গায় নিয়ে চলে এলাম। এটা ধরো একটা ইকুয়েশনের নাম, বললাম 7 নম্বর ইকুয়েশন। 7 নম্বর ইকুয়েশনে পৌঁছালাম, যেটা স্টিল একটা ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশনই রইল, কিন্তু তার টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্টটাই যে সেখানে শুধুমাত্র বলা হচ্ছে। টাইম ডিপেন্ডেন্ট পার্টটাকে আমরা এখন রাখছি না, কারণ আমরা প্রথমে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনে ইন্টারেস্টেড হব। টাইম ডিপেন্ডেন্ট যে শ্রোডিঞ্জার ইকুয়েশনের যে পার্টটা, সেটা আমরা পরে আলোচনা করবো পস্টুলেট 5 এ আর কি। পস্টুলেট 1 এ সবটাই হবে, মানে পস্টুলেট মানে 5 শুধু কেন, পস্টুলেট 1 থেকে পস্টুলেট 4 পর্যন্ত এই পুরো জায়গাটাই হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্ট নিয়ে আলোচনা করা হবে। একমাত্র পস্টুলেট 5 হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট পার্ট নিয়ে আলোচনা করা হবে। এখানে যেটা লেখা হয়েছে, আমি মানে যে ইকুয়েশনটি নিয়ে অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড, সেটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো এখন পর্যন্ত? না স্যার, ঠিক আছে। ঠিক আছে তো? তাহলে স্টিল নাও আমরা যেটা করেছি সেটা কিন্তু সবটাই ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন, এখানের সঙ্গে কোয়ান্টাম মেকানিক্সের কোনো সম্পর্ক নেই। আর এবারে যে জায়গাটা এলো, এবারে কোয়ান্টাম মেকানিক্স কিরকম ভাবে ঢুকছে দেখো। আমি অ্যাজিউম করছি, উই অ্যাজিউম দ্যাট দিস ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন, we assume that this classical wave equation is valid for matter wave also. আমি ধরে নিচ্ছি ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন ম্যাটার ওয়েভ, যেটা মানে এই যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থেকে, তোমরা ডি ব্রগলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি জানো। ডি ব্রগলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থেকে কোনো একটা মেটেরিয়াল পার্টিকেল তার সঙ্গে অ্যাসোসিয়েট একটা ওয়েভ থাকতে পারে, তাকে বলে হচ্ছে ম্যাটার ওয়েভ। আমি ধরে নিচ্ছি যে এই যে ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশনটা, সেটা তোমার ম্যাটার ওয়েভের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে এবারে ফর ম্যাটার ওয়েভ কি হয়, ম্যাটার ওয়েভ ওয়েভলেন্থ ল্যামডাটা কত হয় না h/p হয়, যেখানে p is the momentum of the particle। এটা এটা হচ্ছে তুমি জানো। তাহলে জাস্ট ল্যামডা ইকুয়াল টু h/p, তাহলে এই যে 7 নম্বর ইকুয়েশন এখানে ল্যামডা ছিল, এখানে h/p বসিয়ে দাও, তাহলে কি হচ্ছে এটা, তাহলে দেন ইকুয়েশন 7 can be written as d2 psi x by dx স্কয়ার প্লাস দেখো 4 পাই স্কয়ার, আচ্ছা বাই ল্যামডা স্কয়ার ছিল, তো ল্যামডা স্কয়ারের জায়গায় নিচে h স্কয়ার করে দাও, উপরে p স্কয়ার করে দাও, ইন্টু সাই এক্স, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। মানে এই যে তোমার 4 পাই স্কয়ার বাই ল্যামডা স্কয়ার ছিল, তো ল্যামডা স্কয়ারটা হচ্ছে h স্কয়ার বাই p স্কয়ার, নিচে h স্কয়ার উপরে p স্কয়ার হয়ে গেল, সেটা হচ্ছে এইটা দাঁড়িয়ে গেল এটা। বা অর তুমি লিখতে পারো d2 psi x by dx স্কয়ার প্লাস p স্কয়ার বাই h ক্রস স্কয়ার ইন্টু সাই এক্স, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। মানে h/2 পাই সেটা হচ্ছে h ক্রস হয়, মানে h/2 পাইটা h ক্রস যেহেতু হচ্ছে, এখানে 4 পাই স্কয়ার নিচে চলে গেলে h স্কয়ার বাই 4 পাই স্কয়ার, মানে h ক্রস স্কয়ার হয়ে গেল ইন্টু সাই এক্স ইকুয়াল টু হচ্ছে 0। এরকম একটা জায়গায় আমি ধরো এসে পৌঁছাবে, ধরো 9 নম্বর ইকুয়েশন। আর এবারে যেটা করা হবে সেটা হচ্ছে এই যে মোমেন্টামটাকে, সেটাকে তুমি এনার্জির ফর্মে লিখে ফেলতে পারো। তাহলে দেখো, তাহলে টোটাল এনার্জিটা কেমন করে লিখতে পারো, টোটাল এনার্জি is given as equal to p square by twice m plus v। আর এখানে ভিটা অবভিয়াসলি হচ্ছে ওয়ান ডাইমেনশন, হচ্ছে এক্স এর ফাংশন। আমি এখনো কিসের ফাংশন লিখছি না, জাস্ট ওয়ান ডাইমেনশনে এক্স এর ফাংশন, টু ডাইমেনশনে এক্স আর ওয়াই এর ফাংশন, থ্রি ডাইমেনশনে এক্স ওয়াই জেড এর ফাংশন, যদি এটা অবশ্যই কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমি করি আর কি। তাহলে এখান থেকে দেখা একটা তুমি এই পি স্কোয়ারটাকে লিখে ফেলতে পারছো টোয়াইস এম ইন্টু ই মাইনাস ভি, এরকম ভাবে লিখে ফেলতে পারছো। তাহলে পি স্কোয়ারটা তুমি লিখতে পারছো টোয়াইস মানে মানে টোয়াইস এম ইন্টু ই মাইনাস ভি। তাহলে ফ্রম ইকুয়েশন 9 and 10 তুমি কি পেলে, ফ্রম ইকুয়েশন 9 and 10 আমি কি পাচ্ছি,
সেখানে বসিয়ে দাও, পি স্কোয়ারের জায়গায় টোয়াইস এম ইন্টু ই মাইনাস ভি বসিয়ে দাও, তাহলে কি হলো না ডি টু সাই এক্স বাই ডি এক্স স্কোয়ার প্লাস প্লাস টোয়াইস এম ই মাইনাস ভি ইন্টু এইচ কস স্কোয়ার। এই যে পি স্কোয়ারের জায়গায় টোয়াইস এম, এই যেখানে টোয়াইস এম ইন্টু ই মাইনাস ভি হলো, নিচে এইচ কস স্কোয়ার রয়ে গেল ইন্টু সাই এক্স ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা যদি মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম দিয়ে তুমি গুণ করে দাও, এটা পড়ে থাকবে ডি টু সাই এক্স বাই ডি এক্স স্কোয়ার হলো এটা, প্লাস, আচ্ছা প্লাস আর থাকবে না তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি বলে, তাহলে মাইনাস মাইনাস ই মাইনাস ভি সাই এক্স ইকুয়াল টু 0। এটা হয়ে যাচ্ছে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু সাই এক্স বাই ডি এক্স স্কোয়ার প্লাস এটা হয়ে গেল ভি ইন্টু সাই এক্স ইকুয়াল টু ই ইন্টু সাই এক্স হয়ে গেল এইটা, বা আরেকটু সহজ করে লিখতে পারো মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম। তার এক সেকেন্ড ধরো তো, হ্যাঁ দেখো যেটা হচ্ছে মাইনাস এইচ কস বাই টোয়াইস এম ডি টু বাই ডি এক্স স্কোয়ার। আর এখানে পোটেনশিয়ালটা এক্স এর ফাংশন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে করছি বলে এইটা ইন্টু সাই এক্স, এটা হয়ে গেল তোমার ই ইন্টু সাই এক্স। এই যে ইকুয়েশনটা তুমি নিয়ে এলে, এইটাই হচ্ছে তোমার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন ওয়ান ডাইমেনশন। তাহলে এটাই হচ্ছে তোমার টাইম, এটা একটা ইকুয়েশনটার নাম তো নিশ্চয়ই দিয়ে রাখো, 11 নম্বর ইকুয়েশন ধরো, এইটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন ওয়ান ডাইমেনশন। দিস ইজ দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন ওয়ান ডাইমেনশন। এটা তাহলে দেখো এই ওয়ান ডাইমেনশনাল কেসটা তোমার ওই ট্যাকেল করতে বা হ্যান্ডেল করতে সহজ বলে আমি প্রথমে ওয়ান ডাইমেনশনাল কেসটা দিয়ে আমি শুরু করলাম। আচ্ছা এবারে এই টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন আরবিট্রারি থ্রি ডাইমেনশন যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে তুমি করো, আচ্ছা সেইটার জন্য তোমাকে জাস্ট স্টার্টিংটাই তোমাকে পাল্টাতে হবে। এইখানে তুমি শুরুটা করেছিলে কোথা থেকে না, তুমি একটা ওয়ান ডাইমেনশনাল ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন থেকে তুমি শুরু করেছিলে। আচ্ছা এবার ওয়ান ডাইমেনশনাল ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন থেকে যদি তুমি থ্রি ডাইমেনশনাল ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশনে আসো তখন কি হয় দেখো, যদি থ্রি ডাইমেনশনাল ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশনটা এরকম দেখতে, থ্রি ডাইমেনশনাল ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশনটা কেমন দেখতে না, এই ডেল স্কোয়ার ইউ এইটা হচ্ছে তোমার ওয়ান বাই ভি স্কোয়ার ইন্টু ডেল টু ইউ বাই ডেল টি স্কোয়ার। এইটা যেখানে যেখানে এই ইউটা এখন এই যে ফাংশন অফ তিনটে কার্টেসিয়ান কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড থাকবে, তার সঙ্গে টি এর ফাংশন হবে, এবং এই ডেল স্কোয়ার অপারেটরটা দিস ইজ নাথিং বাট ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল জেড স্কোয়ার। যেখানে যখন তুমি থ্রি ডাইমেনশনাল ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশনটা তুমি লিখবে সেটা হচ্ছে ডেল স্কোয়ার ইউ ইকুয়াল টু ওয়ান বাই ভি স্কোয়ার ডেল টু ইউ বাই ডেল টি স্কোয়ার,
যেখানে ইউটা এখন এক্স আর টি এর ফাংশন শুধু না, এক্স ওয়াই জেড এবং টি এর ফাংশন হচ্ছে। আর ডেল স্কোয়ার অপারেটরটাকে অনেক সময় ল্যাবলিশিয়ান অপারেটর বলা হয়, সেটা হচ্ছে ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার বা ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার বা ডেল টু বাই ডেল জেড স্কোয়ার, এটা। আর এবারে তুমি যদি ওই আগের মতো করে মানে যেভাবে তুমি জাস্ট এটাকে লিখলে, মানে ধরো তুমি এবারে জাস্ট এই যে ইউ যেটা এক্স ওয়াই জেড এবং টি এর ফাংশন, সেটাকে যদি তুমি এইভাবে লেখো সাই যেটা এক্স ওয়াই জেড এর ফাংশন ইনটু একটা কিছু যেটা তোমার বেসিক্যালি টি এর ফাংশন, এইভাবে তুমি শুরু করো, তাহলে এইভাবে করে ঠিক আগের মতো মানে ইউজিং দ্য ফলোইং দ্য সেম অ্যাপ্রোচ অ্যাজ অ্যাভাব, ফলোইং দ্য সেম অ্যাপ্রোচ অ্যাজ অ্যাভাব, আর কোথায় এসে পৌঁছাবো? তো আমি যেটা পৌঁছাবো সেটা হচ্ছে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ইন্টু ডেল স্কোয়ার প্লাস ভি ইন্টু সাই ইকুয়াল টু তোমার ই ইন্টু সাই, এখানে এসে পৌঁছাবো। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার মানে যেখানে দেখো যেখানে ইউজুয়ালি সাইটা হচ্ছে তোমার এখন এক্স ওয়াই জেড এর ফাংশন। আচ্ছা, এই ডেল স্কোয়ার অপারেটরটা তো ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল জেড স্কোয়ার, এটাকে বলা হচ্ছে তোমার ল্যাপ্লেসিয়ান অপারেটর অপারেটর পরে অনেক সময় বলা হয় ডেল স্কোয়ার অপারেটর বলা হয়। ল্যাপ্লেসিয়ান অপারেটর অথবা ডেল স্কোয়ার অপারেটর, এটা ঠিক আছে, এটা তাহলে মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম ডেল স্কোয়ার প্লাস ভি ইন্টু সাই ইকুয়াল টু ই ইন্টু সাই, এইটা হচ্ছে তোমার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন থ্রি ডাইমেনশন। এই টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন এটা আমরা বারবার লিখতে হবে বলে আমি টিআইএসি লিখবো, আর টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন টিডিএসি লিখবো। দিস ইজ দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন থ্রি ডাইমেনশন, এটা। তাহলে এইটা হচ্ছে জাস্ট আমি ওয়ান ডাইমেনশনাল ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন থেকে শুরু করে ওইটা এনে দিয়েছিলাম। যদি তুমি থ্রি ডাইমেনশনাল ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন থেকে শুরু করে একই রকম ভাবে এগো, তাহলে তুমি আলটিমেটলি এই জায়গায় এসে পৌঁছাবে। আচ্ছা, এইখানে তোমার এই যে এইটাকে ইন শর্ট হ্যান্ড নোটেশন, এটাকে এইরকম ভাবে তুমি লিখতে পারো। শর্ট হ্যান্ড নোটেশন তুমি এটাকে ভাবে লিখতে পারো যে এইচ সাই ইকুয়াল টু ই সাই। হ্যাঁ, এইচ সাই ইকুয়াল টু ই সাই, যেখানে এইচটা সেটা হচ্ছে একটা মানে এইচটা হচ্ছে টোটাল এনার্জি অপারেটর বা একে অনেক সময় বলে হ্যামিল্টনিয়ান। এটা যে হ্যামিল্টনিয়ান অপারেটর, আমি অপারেটর কি পরে বলবো, মানে টোটাল এনার্জি অপারেটর বা হ্যামিল্টনিয়ান অপারেটর। তার মধ্যে একটা কাইনেটিক এনার্জি পার্ট থাকে, একটা পোটেনশিয়াল এনার্জি পার্ট থাকে। আচ্ছা, কাইনেটিক এনার্জি পার্টটা হচ্ছে এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম ইন্টু ডেল স্কোয়ার পার্ট থাকবে, আর পোটেনশিয়াল এনার্জি থাকে আমি ভি লিখলাম। ভিটা তো অবভিয়াসলি কোন ডাইমেনশনে ভাবছো তার মতো করে কার ফাংশন হবে ঠিক হবে। মানে কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যদি করো তাহলে ওয়ান ডাইমেনশনের এক্স এর ফাংশন, থ্রি ডাইমেনশনাল এক্স ওয়াই জেড এর ফাংশন। আবার যদি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে করে ভিটা হচ্ছে আর থিটা ফাই এর ফাংশন, মানে বেসিক্যালি পজিশনের ফাংশন, এটা ঠিক আছে। তাহলে এই হচ্ছে দেখো তোমার শ্রোডিঞ্জার ইকুয়েশন, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন কেমন করে এলো তার একটা রেসিপি। ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন থেকে শুরু করলে কিন্তু তুমি এখানে একটা জিনিস অ্যাজিউম করে নিলে, মানে এই যে অ্যাজিউম করে নেওয়া মানেই হচ্ছে কিন্তু তুমি অ্যাকচুয়ালি তুমি ডেরিভেশনটাকে করলে না। ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন আমি বুঝলাম, কিন্তু সেটা যে ম্যাটার ওয়েভের জন্য অ্যাপ্লিকেবল হবে এটা কিন্তু একটা অ্যাজাম্পশন, ঠিক আছে। সেই অ্যাজাম্পশনের উপরে যদি বেস করে তুমি এগো তাহলে দেখো ঠিক এইরকম দেখতে একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছ, যেটা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ওয়ান ডাইমেনশন, এটা থ্রি ডাইমেনশনে চলে গেলে তোমার করসপন্ডিং শ্রোডিঞ্জার ইকুয়েশনের ফর্মটা কেমন হবে তুমি জাস্ট দেখতে পাচ্ছ, ঠিক আছে। বোঝা গেল যে কেমন করে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা এলো? হুম, আচ্ছা। আচ্ছা, এবারে আমরা এইখান থেকে জাস্ট দু একটা জিনিস আমরা বলছি, সেটা হচ্ছে আমরা এইখান থেকে ওয়েভ ফাংশনের একটা আলোচনা একটুখানি দেখে নিই। ওয়েভ ফাংশনের দু চারটে কথাবার্তা আমরা বলছি। আচ্ছা, ওয়েভ ফাংশনটা দেখো বেসিক্যালি এই যে সাই যেটাকে আমি বলছি, আমি আমি একদম মানে যা কিছু আলোচনা কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এবং ওয়ান ডাইমেনশনে সেটা আমি ভাবছি। ওটা যদি অন্য কোনো কোঅর্ডিনেট সিস্টেম হয় এবং থ্রি ডাইমেনশনে হয় তার ক্ষেত্রে মেন জায়গাগুলো একই রকমের, কিন্তু লিখতে টিকতে ইত্যাদিগুলো একটু ঝামেলা টামেলা হয় বলে আমাদের জাস্ট মানে ক্লাসিক্যাল মানে আমরা সবসময় ওই ওয়ান ডাইমেনশনাল সিচুয়েশন নিয়ে ভাবছি এবং কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ভাবছি।
তো ওয়েভ ফাংশন হচ্ছে যে এই যে সাই যেটা আমি বলছি, সাই এই পার্টিকুলার ক্ষেত্রে এক্স এর ফাংশন আর কি, সাই আর এক্স, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি ওয়েভ ফাংশন। এটা হচ্ছে ওয়েভ ফাংশন। সাই যেটা এখানে ব্যবহার করে সেটা হচ্ছে ওয়েভ ফাংশন। এবারে এটা এটা আমি আবার বলছি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ভাবছি, ওয়ান ডাইমেনশনে ভাবছি। এটাকে যদি তুমি জাস্ট জেনারেল সিচুয়েশনে থ্রি ডাইমেনশনে ভাবো এবং টাইমটাকেও তুমি ইনক্লুড করে নাও, তাহলে সাইটা সার্টেনলি এক্স ওয়াই জেড এবং টি এর ফাংশন হবে। সেগুলো আমি ভাবছি না, তাহলে সাইটা হচ্ছে ওয়েভ ফাংশন। ওয়েভ ফাংশন। আর এটা কি না, দিস ইজ এ সলিউশন অফ এ লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো সাই এক্সটা হচ্ছে দিস ইজ এ সলিউশন অফ এ লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এইটা যেটাকে বলা হচ্ছে কল দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন। ঠিক আছে, তাহলে ওয়েভ ফাংশন একটা লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন যাকে বলা হচ্ছে একটা শ্রোডিঞ্জার ইকুয়েশন। তার মানে শ্রোডিঞ্জার ইকুয়েশন সলিউশনটা হচ্ছে তোমার ওয়েভ ফাংশন। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো যে যে আমি একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস তোমাকে এখানে বলি, সেটা হচ্ছে এই যে তোমার যদি এমন হয় মানে যেহেতু একটা লিনিয়ার ইকুয়েশন, এই যে লিনিয়ার ইকুয়েশন, তাহলে একটা জেনারেল থিওরেম আছে, সেটা হচ্ছে এই যে যদি সাই ওয়ান সাই টু কোনো একটা লিনিয়ার ইকুয়েশনের সলিউশন হয়, তাহলে তাদের আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশনে তার সলিউশন হবে। মানে ইফ সাই ওয়ান অ্যান্ড সাই টু আর দ্য psi 1 and psi 2 are the solution of time independent Schrodinger equation with the same energy E with the same energy E, then their arbitrary linear combination তো psi যেটাকে আমি বললাম c1 psi 1 plus c2 psi 2 will also be the solution of time independent Schrodinger equation with the same energy, with the same energy E। কি বলা হচ্ছে দেখো যে if psi 1 and psi 2 are the solutions of time independent Schrodinger equation with the same energy E, মানে এই দুজনের এনার্জি একই আর কি, মানে তারা তারা ডিজেনারেট আর কি, দেন তার আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন যেটা psi, যেটা c1 psi 1 plus c2 psi 2 will also be the solution of time independent Schrodinger equation with the same energy E। ঠিক আছে, এটা আচ্ছা এখানে আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন মানে যে c1 c2 যা খুশি ভ্যালু হতে পারে, মানে লিনিয়ার কম্বিনেশন, কারণ আমি যে সাই ওয়ান এবং সাই টু তার পাওয়ার ধরো ওয়ান ওয়ান নিয়েছি আর কিছু কম্বাইনিং কোএফিশিয়েন্ট ইউজ করেছি সি ওয়ান এবং সি টু, এবং সি ওয়ান সি টু যা খুশি ভ্যালু হতে পারে বলেই এটাকে আমি বলছি এটা আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন, যে কোনো লিনিয়ার কম্বিনেশন বা আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন। এইটা এটা তুমি প্রমাণ করবে কি করে, দেখো প্রমাণ করার জন্য যেটা বলা হচ্ছে যে এই সাই ওয়ানটা তোমার একটা শ্রোডিঞ্জার ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, ই সাই ওয়ান, আবার এইচটা সাই টুর উপরে কাজ করলে সেটা তোমার ই সাই টু দিচ্ছে, এটা তোমার বলে দেওয়া আছে, এগুলো গিভেন। এবার নাও দেখো হ্যামিল্টনিয়ান অপারেটরকে তুমি সি ওয়ান সাই ওয়ান প্লাস সি টু সাই টুর উপরে কাজ করো, বা অন্যভাবে বলতে গেলে এক লাইন একটুখানি লিখে দিই যে প্রথমে ধরো সাই এর উপরে কাজ করছে, সাইটা হচ্ছে যেখানে সি ওয়ান সাই ওয়ান প্লাস সি টু সাই টু, এটা সাই এর উপরে কাজ করলো, তার মানে কি এইচ সি ওয়ান সাই ওয়ান প্লাস সি টু সাই টু। আচ্ছা আমরা পরে দেখবো যে এইচটা লিনিয়ার অপারেটর,
বা অত কিছু লিনিয়ার অপারেটরকে তুমি নাও বোঝো, তোমার এইচ এর ফর্মটা তো তুমি জানো, ধরো এইটা যদি এইচ এর ফর্ম হয়, তাহলে এবারে পরিষ্কার যদি একটা কনস্ট্যান্ট মানে এই যে C1 ψ1 প্লাস C2 ψ2 এর উপরে কাজ করে, তাহলে প্রথমে কি হবে? C1 টা কনস্ট্যান্ট হিসেবে ট্রিটেড হয়ে যাবে, হ্যামিল্টনিয়ান এটা ψ1 এর উপরে কাজ করলো, প্লাস এটা C2 হ্যামিল্টনিয়ান এটা ψ2 এর উপরে কাজ করলো। এটা কারণটা হচ্ছে অ্যাজ এইচ ইজ এ লিনিয়ার অপারেটর। লিনিয়ার অপারেটর ডেফিনেশন হচ্ছে এই। আমি লিনিয়ার অপারেটর কাকে বলে আমি পস্তুলেট 2 তে বলবো, কিন্তু এই ধরনের প্রপার্টি লিনিয়ার অপারেটর হোল্ড করবে। এইচ C1 ψ1 প্লাস C2 ψ2 এর উপরে কাজ করা মানে হচ্ছে C1 H ψ1 প্লাস C2 H ψ2 এটা হবে। তাহলে এবারে তুমি একটা কাজ করো, এটা হচ্ছে C1 হলো, এবার H ψ1 টা কত? E ψ1, এটা C2 হলো H ψ2 কত? E ইনটু ψ2 এইটা। এবার তুমি দুদিক থেকে E কে কমন নিয়ে নাও, তাহলে কি দাঁড়াচ্ছে? অর এইচটা যখন সাইকের উপরে কাজ করছে সেটা E হলো, সেটা দেখো তোমার C1 ψ1 প্লাস C2 ψ2 হলো, মানে দুদিক থেকে আমি ডান দিক থেকে আমি ইটাকে কমন নিয়ে নিয়েছি, তাহলে C1 ψ1 প্লাস C2 ψ2 হলো। অর তাহলে কি হলো দেখো, এই সাইটা দেখো তোমার ই সাই হয়ে গেল এইটা। তার মানে বোঝা গেল কি? দেখো যে ψ1 ও ψ2 যে শ্রোডিঞ্জার ইকুয়েশনকে স্যাটিসফাই করছে উইথ দ্য এনার্জি ই, তাদের আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন সাই যেটা C1 ψ1 প্লাস C1 ψ1 প্লাস C2 ψ2 এটা সেম শ্রোডিঞ্জার ইকুয়েশনকে স্যাটিসফাই করছে উইথ দ্য সেম এনার্জি ই। তার মানে বোঝা গেল থিওরেমটা প্রুভড হয়ে গেল। আচ্ছা, যে কোনো লিনিয়ার ইকুয়েশনই এটা হচ্ছে ধর্ম, যে দুটো সলিউশন যদি তুমি পাও x1 এবং x2 তাদের আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন C1 x1 প্লাস C2 x2 তার সলিউশন হবে। তুমি দেখবে একটা লিনিয়ার ইকুয়েশনে যখন তুমি সলিউশন করতে তখন ওই যতগুলো ট্রায়াল মানে যে যতগুলো সলিউশন পাও তাদের লিনিয়ার কম্বিনেশন তুমি জেনারেল সলিউশনটাকে লেখো। মনে আছে যে ধরো একটা সলিউশন হচ্ছে e টু দি পাওয়ার ধরো প্লাস আলফা টি আর একটা e টু দি পাওয়ার মাইনাস আলফা টি, তাহলে তার যখন জেনারেল সলিউশন তুমি লেখো এইভাবে লেখো C1 e টু দি পাওয়ার প্লাস আলফা টি প্লাস C2 e টু দি পাওয়ার মাইনাস আলফা টি। যে কোনো লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে এটা সত্যি যে ψ1 এবং ψ2 যদি সলিউশন হয় তাহলে তাদের আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন একটা সলিউশন হবে। এইটা হলো। আচ্ছা, এবারে এইখান থেকে তুমি একটা জিনিস দেখাতে পারো, সেটা হচ্ছে যে যে ওয়েভ ফাংশনস গুলো আর ইন জেনারেল কমপ্লেক্স। ওয়েভ ফাংশনস আর ইন জেনারেল কমপ্লেক্স, মানে ওয়েভ ফাংশন মানে কমপ্লেক্স নাম্বারটাতে, মানে কমপ্লেক্স নাম্বারটার মধ্যে সবকিছু ঢুকে গেল। রিয়েল যদি হয় তাহলে বুঝতেই পারবে যে ধর আমি বলছি জেড একটা কমপ্লেক্স নাম্বার যদি এরকম দেখতে হয় এ প্লাস আইবি টাইপের দেখতে হয়, তাহলে এইটা তোমার দেখো জাস্ট এ এর সঙ্গে সমান হতে পারে হোয়েন বি ইকুয়াল টু 0, এটার আইবির সঙ্গে সমান হতে পারে হোয়েন এ ইকুয়াল টু 0। তাহলে এইখানে যেটা হলো যে এই যে যেটা তোমার এ হয়ে গেল তখন তুমি রিয়েল পেয়ে গেলে, এটা হচ্ছে পিওরলি ইমাজিনারি পেলে, আর এইটা হচ্ছে তোমার কমপ্লেক্স নাম্বার। তোমার একটা কমপ্লেক্স নাম্বারের মধ্যে রিয়েল এবং ইমাজিনারি দুটো পার্টি জাস্ট ঢুকে আছে, ঠিক আছে? তো এবারে আমি যেটা মানে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে ওয়েভ ফাংশন গুলো নেসেসারি রিয়েল হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। আগে ধর আমি বললাম যে লেট আস অ্যাজিউম দ্যাট দ্য ওয়েভ ফাংশন let us assume that the wave function psi is real. আমি বললাম the wave function psi is real, এইটা ঠিক আছে, এটা হচ্ছে ওয়েভ ফাংশন সাইটা হচ্ছে রিয়েল, ঠিক আছে? তাহলে ধর আমি বললাম তাহলে ψ1 তাহলে সেটাও রিয়েল হলো, ψ2 সেটা হচ্ছে রিয়েল হলো এইটা। আচ্ছা, এবার একটা সাই তুমি তৈরি করলে C1 ψ1 প্লাস C2 ψ2 এইটা, মানে ψ1 আর ψ2 দুটো সলিউশন, তারা দুজনেই রিয়েল ধরো। এবারে যে সাই সমান C1 ψ1 প্লাস C2 ψ2 ইজ অলসো এ সলিউশন। সলিউশন অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, মানে এরাও বেসিক্যালি ওয়েভ ফাংশন। তো সাইটা হচ্ছে C1 ψ1 প্লাস C2 ψ2 তারা ওয়েভ ফাংশন, কারণ ψ1 ψ2 তোমার অলরেডি ওয়েভ ফাংশন ছিল যেটা আমি রিয়েল হিসেবে দাবি করেছি। আচ্ছা, এবার আমি ধরো করতে পারি যে C1 টাকে লেসে আমি এরকম করলাম 1 বললাম, অ্যান্ড C2 টাকে ধরো তুমি I বললি, যে আইটা হচ্ছে তোমার √(-1) এইটা। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, সাইটা হয়ে গেল ψ1 প্লাস
আই ইন্টু সাই টু। তাহলে এটা কেমন দাঁড়ানো থাকে, এই যে জেড ইকুয়াল টু এ প্লাস আইবি টাইপের দেখতে হয়ে গেল, দিস ইজ কমপ্লেক্স। তাহলে কি হলো, যে যদি তুমি মনে মনে প্রথমে ভেবেও নাও যে ওয়েভ ফাংশনগুলো রিয়েল, তাহলে দুটো ফাংশন তুমি পেয়েছো সাই ওয়ান এবং সাই টু, তারা দুটো ওয়েভ ফাংশন, তারা ধরো রিয়েল। এবারে তার মানে হচ্ছে যে তাদের আরবিটারি লিনিয়ার কম্বিনেশন যেটা আমি নিয়েছি, সাই যেটা সি ওয়ান সাই ওয়ান প্লাস সি টু সাই টু, যেটা বেসিক্যালি ইজ অলসো সলিউশন অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, যেটা আমি আগে প্রমাণ করে গেলাম, ওটাও একটা ওয়েভ ফাংশন হবে। এবারে তুমি সাই ওয়ান এবং সাই টু কে তুমি বলেছো তারা রিয়েল, কিন্তু এই সি ওয়ান সি টু তো আরবিট্রারি, কারণ তুমি আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন নিয়েছিলে। তাহলে তুমি ধরলে একটা স্পেশাল কেসে আমি বললাম যে লেট আমি সি ওয়ানটাকে ওয়ান ধরেছি আর সি টু কে ধরো আই ধরেছি, এটা আমার চয়েস, কারণ আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন মানে যে আমি সি ওয়ান সি টু ভ্যালু যা খুশি ধরতে পারি। আর যদি নিই তাহলে ওয়েভ ফাংশনটা কি হলো, সাই ওয়ান প্লাস আই সাই টু হলো। খেয়াল করে দেখো, আই ওয়ানটাও রিয়েল, সাই টুটা রিয়েল, কিন্তু আছে কত, এই এ প্লাস আইবি টাইপের দেখতে। এটা তাহলে সাই ইকুয়াল টু এ প্লাস আইবি টাইপের যদি দেখতে হয়, দিস ইজ কমপ্লেক্স। তাহলে পরিষ্কার বুঝতে পারলে যে ওয়েভ ফাংশন আর ইন জেনারেল কমপ্লেক্স। ঠিক আছে, তাহলে ওয়েভ ফাংশন কিন্তু ইন জেনারেল কমপ্লেক্স হলো। আর ওয়েভ ফাংশন যদি ইন জেনারেল কমপ্লেক্স হয়, তাহলে এই ওয়েভ ফাংশন একা, হ্যাঁ, এইটা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির সঙ্গে তুমি অ্যাসোসিয়েট করতে পারবে না। তবে এটা ইম্পর্টেন্ট হচ্ছে, যেটা এখান থেকে ওয়েভ ফাংশন কমপ্লেক্স হয়ে গেল, তাহলে ওয়েভ ফাংশন অ্যালোন cannot be associated to a real measurable quantity real measurable কোয়ান্টিটি। কোনো রিয়েল মানে যেগুলো মেজারেবল কোয়ান্টিটি তারা নেসেসারি রিয়েল হয়। ঠিক আছে, তাহলে যেহেতু ওয়েভ ফাংশনটা ইটসেলফ কমপ্লেক্স হয়ে গেল, হ্যাঁ, ওয়েভ ফাংশন অ্যালোন ক্যানট বি অ্যাসোসিয়েটেড টু এ রিয়েল মেজারেবল কোয়ান্টিটি, মানে অর ক্লাসিক্যাল অবজারভেবল। ক্লাসিক্যাল অবজারভেবল মানে হচ্ছে যেগুলো তুমি ক্লাসিক্যাল ফিজিক্সে তুমি দেখতে পাও আর কি, চোখে দেখতে পারো বা মাপতে পারো, সেটা হচ্ছে ক্লাসিক্যাল অবজারভেবল। ওয়েভ ফাংশন অ্যালোন ক্যানট বি অ্যাসোসিয়েটেড টু রিয়েল মেজারেবল কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে ওয়েভ ফাংশন কমপ্লেক্স, কমপ্লেক্স জিনিস তো মাপা যায় না, তার বড় ছোট হয় না, সেই জন্য তুমি জাস্ট ওয়েভ ফাংশন দিয়ে কোনো একটা রিয়েল মেজারেবল কোয়ান্টিটিকে অ্যাসোসিয়েট করতে পারবে না। বোঝা গেল? ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা এবারে কথাটা হচ্ছে তাহলে, তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে দেখো, যে যখন তুমি জাস্ট ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন খোঁজার চেষ্টা করবে, মানে ফিজিক্যাল কোনো একটা কোয়ান্টিটির সাথে একে অ্যাসোসিয়েট করার চেষ্টা করবে, ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন। আচ্ছা, ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন যদি তোমাকে খুঁজতে হয়, তাহলে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন মানে কি তার সঙ্গে রিয়েল কোনো কোয়ান্টিটি অ্যাসোসিয়েট করতে হবে। দেখো, সাই যদি ইন জেনারেল কমপ্লেক্স হয়, তাহলে সাই স্টার সাই এটা কিন্তু রিয়েল হবে, অ্যান্ড সাই স্টার সাই অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু জিরো হবে। মানে সাইটা হচ্ছে মানে যেখানে তোমার সাই স্টার ইজ দ্য কমপ্লেক্স কনজুগেট অফ সাই, তাহলে সাইটা হচ্ছে আমার ওয়েভ ফাংশন, তাকে তাকে কমপ্লেক্স কনজুগেট দিয়ে গুণ করলে সেটা সেখানে রিয়েল হবে, এবং সেটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু জিরো হবে। এটা আচ্ছা, তার মানে এই যে সাই স্টার সাই যেটা হচ্ছে সাই মডুলাস স্কোয়ার, এইটা ক্যান হ্যাভ এ ফিজিক্যাল সিগনিফিক্যান্স। এর একটা ফিজিক্যাল সিগনিফিক্যান্স থাকতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। মানে সাই একা কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটির সঙ্গে তাকে তুমি অ্যাসোসিয়েট করতে পারবে না, কিন্তু সাই মডিউলাস স্কয়ার তার একটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন তোমার থাকতে পারে। আচ্ছা আচ্ছা, কি সেই ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা? আচ্ছা, প্রথমে এটা ভাবা হলো যে সাই মডিউলাস স্কয়ার মে রিপ্রেজেন্ট দ্য
amplitude as in classical mechanics, as in classical wave psi x the স্কয়ারটা বা মডুলাসের স্কয়ারটা represents amplitude, মানে represent তোমার স্পেশিয়াল অ্যামপ্লিটিউড। তোমার মনে আছে যে তুমি যখন ক্লাসিক্যাল ওয়েভ থেকে শুরু করেছিলে তখন সাই যেটা ছিল সেইটা, সরি এক সেকেন্ড, আমি এটা ভুল বললাম। মানে এটা এটা আসলে মানে স্কোয়ারটা হলে এনার্জি ডেনসিটি হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি ওয়েভ মানে অ্যামপ্লিটিউডটা তো তোমার বেসিক্যালি এটা মানে সাই ইটসেলফ। আমি তো স্কোয়ার নিয়ে কথাবার্তা বলছি, এটা একটুখানি ভুল হয়েছে, এক সেকেন্ড। আচ্ছা দেখো, এটা একটু আগে থেকে বলি। দেখো তুমি ক্লাসিক্যাল ওয়েভের কথা ভাবো যে ইন ক্লাসিক্যাল ওয়েভ তোমার কি ছিল? ইন ক্লাসিক্যাল ওয়েভ সাই এসটা কি রিপ্রেজেন্ট করছিল? রিপ্রেজেন্টস অ্যামপ্লিটিউড, তাই তো? ক্লাসিক্যাল ওয়েভের ক্ষেত্রে সাই এক্সটা তোমার অ্যামপ্লিটিউড রিপ্রেজেন্ট করছিল, ঠিক আছে? ইন ক্লাসিক্যাল ওয়েভ সাই এক্স রিপ্রেজেন্টস অ্যামপ্লিটিউড। তাহলে এই সাই এক্স মডিউলাস স্কোয়ার শুড রিপ্রেজেন্ট কি? এনার্জি ডেনসিটি। কারণটা কি না, ক্লাসিক্যাল ওয়েভের ক্ষেত্রে অ্যামপ্লিটিউডের স্কোয়ারটা হচ্ছে তোমার এনার্জি ডেনসিটি রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? তার মানে তুমি ভাবতে পারছো ক্লাসিক্যাল ওয়েভের সঙ্গে যদি কম্পেয়ার করে করে তুমি বলতে যে ক্লাসিক্যাল ওয়েভের ক্ষেত্রে সাই এক্স যেহেতু অ্যামপ্লিটিউড রিপ্রেজেন্ট করে, তাহলে তোমার সাই মডিউলাস স্কোয়ারটা শুড রিপ্রেজেন্ট দ্য এনার্জি ডেনসিটি। আচ্ছা এবারে কথাটা হচ্ছে যে এটা হতে পারে না, তার কারণটা কি? দেখো, এটা কথা হচ্ছে যে যেহেতু তোমার এই এটা হচ্ছে মানে এই যে শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে যেহেতু অ্যাজ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইজ এ লিনিয়ার second order differential equation, then d2 psi by dx square d2 psi x by dx square must exist, কারণ সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন যেহেতু তার সেকেন্ড ডেরিভেটিভ থাকতেই হবে, বা d2 psi x by dx square must exist। আর এটা ইমপ্লাই করবে যে psi x and d psi dx must be continuous। মানে দেখো, যদি তোমার ওয়েভ ফাংশন কন্টিনিউয়াস না হয় তাহলে ফার্স্ট ডেরিভেটিভ এক্সিস্ট করে না, আর ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস হলে না হলে সেকেন্ড ডেরিভেটিভ এক্সিস্ট করে না। তার মানে যেহেতু d2 psi x by dx square এক্সিস্ট করতে হচ্ছে, কারণ এটা একটা লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন যেখানে d2 psi x by dx square আছে, তার মানে পরিষ্কার এই দুটো তোমার কন্টিনিউয়াস হলো। আর এবারে যদি psi x টা কন্টিনিউয়াস হয়, ইফ psi x is continuous, then psi x modulus square must be continuous। তখন psi x modulus স্কয়ারটা কন্টিনিউয়াস হয়ে যাবে। আচ্ছা এবারে যদি psi x modulus স্কয়ার রিপ্রেজেন্ট এনার্জি ডেনসিটি হয়, ইফ psi x modulus স্কয়ার represents energy density, যেটা এনার্জি ডেনসিটি রিপ্রেজেন্ট করে, দেন এনার্জি ডেনসিটি মাস্ট বি কন্টিনিউয়াস। এনার্জি ডেনসিটি তোমার কন্টিনিউয়াস হয়ে যাবে, কিন্তু বাট experiment shows that energy density may be discrete।
দেখো তোমার এই ক্লাসিক্যাল ফিজিক্স যখন ফেল করেছিল এটাই তো মূল জায়গা ছিল, যে ক্লাসিক্যাল ফিজিক্সে এনার্জি বা এনার্জি এক্সচেঞ্জটা সবসময় কন্টিনিউয়ালি হচ্ছে বলে ধরে নেওয়া হয়, কিন্তু বাস্তবে তুমি যে 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 জায়গাগুলো ক্লাসিক্যাল ফিজিক্স ফেল করেছে সেখানে তুমি দেখেছো যে এনার্জি এক্সচেঞ্জটা বেশিরভাগ ডিসক্রিট বা কোয়ান্টাইজতে ঘটছে। তাহলে ক্লাসিক্যাল ওয়েভে বোঝার চেষ্টা করো যে এই ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন যখন তুমি খোঁজার চেষ্টা করছো, আমি যেটা বললাম প্রথমে যে ওয়েভ ফাংশন ইটসেলফ যেহেতু কমপ্লেক্স, ওটাকে একা একা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির সঙ্গে অ্যাসোসিয়েট করতে পারবে না, কিন্তু সাইজটা সাইকেল এটা রিয়েল এবং নন নেগেটিভ হচ্ছে, তার একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স থাকতে পারে। তাহলে প্রথম যে ফিজিক্যাল সিগনিফিকেন্সটা এরকম আমি ভাবতে পারি যে সাই এস মডিউলাস স্কয়ার কি এনার্জি ডেনসিটি রিপ্রেজেন্ট করতে পারে। কেন এনার্জি ডেনসিটির কথা আমি মাথায় এলো, কারণ ক্লাসিক্যাল ওয়েভের ক্ষেত্রে অ্যামপ্লিটিউডের স্কোয়ারটা এনার্জি ডেনসিটি রিপ্রেজেন্ট করে, এবং ক্লাসিক্যাল ওয়েভের ক্ষেত্রে সাই এক্স বেসিক্যালি ফেসিয়াল অ্যামপ্লিটিউড দিচ্ছিল। সেখান থেকে আমি এরকম একটা গেস করতে পারি যে সাই এক্স মডিউলাস স্কোয়ারটা এনার্জি ডেনসিটি রিপ্রেজেন্ট করবে। এবারে সেটা সত্যি নয় কেন? সত্যি না, তার কারণটা হচ্ছে যে তুমি দেখতে পেলে যে যে সাই এক্স যদি তোমার মানে আচ্ছা, যেহেতু ওয়েভ ফাংশনটা হচ্ছে একটা লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটা শ্রোডিঞ্জার ইকুয়েশন তার সলিউশন, তা সেইটাতে সেকেন্ড ডেরিভেটিভটা অবশ্যই এক্সিস্ট করতে হবে। আচ্ছা, সেকেন্ড ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে তাহলে ওয়েভ ফাংশন এবং তার ফার্স্ট ডেরিভেটিভ যেটা, সেটা কিন্তু অবশ্যই কন্টিনিউয়াস হতে হবে, কারণ ওয়েভ ফাংশন কন্টিনিউয়াস হলে তবে মানে ফার্স্ট ডেরিভেটিভ এক্সিস্ট করে, আর ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস হলে তবে সেকেন্ড ডেরিভেটিভ এক্সিস্ট করে। তাহলে যেহেতু ওয়েভ ফাংশনটা হচ্ছে তোমার শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন, তার মানে পরিষ্কার সাই এক্স এবং ডি সাই ডিএক্স তাদেরকে কন্টিনিউয়াস হতেই হবে। আর যদি সাই এক্স কন্টিনিউয়াস হয়ে গেলে তার স্কোয়ারটাও কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, তার মানে এনার্জি ডেনসিটি কন্টিনিউয়াস হয়ে গেল অলওয়েজ। আর এনার্জি ডেনসিটি অলওয়েজ কন্টিনিউয়াস যদি হয়ে যায়, তাহলে যে জায়গাটায় গন্ডগোল যে এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ সেটা তুমি এক্সপ্লেন করতে পারছো না। তার মানে পরিষ্কার বোঝা গেল যে তোমার এই যে ওয়েভ ফাংশনের স্কোয়ারটাকে তুমি এনার্জি ডেনসিটি বলবে, সেটা হচ্ছে তোমার সত্যি না। আচ্ছা, তাহলে কি হতে পারে সেটা? আচ্ছা, কি হতে পারে সেটাকে বোঝার জন্য জাস্ট এইভাবে ব্যাপারটাকে ভাবো যে তুমি যদি একটা লাইট কনসিডার করো, ফর লাইট এনার্জি ডেনসিটি এটা প্রপোর্শনাল টু তোমার যে যেটাকে বলা হয় মানে অ্যামপ্লিটিউড যেটা তার স্কোয়ার হিসেবেও তুমি এনার্জি ডেনসিটিটা তুমি স্কোয়ার অফ অ্যামপ্লিটিউড বলতে পারছো, এটা বলতে পারো। আবার এনার্জি ডেনসিটিটা প্রপোর্শনাল টু নাম্বার অফ ফোটনসও বলতে পারো। কারণটা কি? কারণ লাইটের তোমার ডুয়েল ক্যারেক্টার আছে। লাইটের ডুয়েল ক্যারেক্টার থাকার জন্য তুমি জানো যে মানে এনার্জি ডেনসিটি মানে ধরো পার ইউনিট ভলিউমে কতটা এনার্জি আছে, সেটা সার্টেনলি হচ্ছে ওই পার ইউনিট ভলিউমের মধ্যে কতগুলো ফোটনস আছে তার সঙ্গে প্রপোর্শনাল। কারণ মানে মানে লাইটের ক্ষেত্রে কিন্তু ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি আছে, তার মানে তুমি লাইটকে পার্টিকেল হিসেবে যদি ভাবো তাহলে ইটস এ কালেকশন অফ ফোটনস, তাহলে যত বেশি ফোটন তত বেশি এনার্জি ডেনসিটি। সেটাই লিখেছি যে এনার্জি ডেনসিটিটা ক্যান বি অ্যাজিউম টু বি প্রপোর্শনাল টু নাম্বার অফ ফোটনস। আবার ওই লাইটটাকে যদি তুমি ওয়েভ হিসেবে ভাববে, সেটা হচ্ছে অ্যামপ্লিটিউডের স্কোয়ার। এইটা ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার অ্যামপ্লিটিউডের স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো, তাহলে এই দুটো থেকে তুমি যেটা বুঝতে পারছো যে সকল অ্যামপ্লিটিউডের যে স্কোয়ার যেটাকে তুমি আগে এইটা বলছিলে সাই মডুলাস স্কোয়ার, দিস শুড বি প্রপোর্শনাল টু তোমার নাম্বার অফ ফোটনস। হুম, তো অ্যামপ্লিটিউড স্কোয়ার যেটা সাই স্কোয়ার, দিস শুড বি প্রপোর্শনাল নাম্বার অফ ফোটন। তাহলে আমি বলছি শোনো, এনার্জি ডেনসিটি মানে লাইটের ডুয়েল ক্যারেক্টার আছে, তাহলে লাইটকে যদি তুমি ওয়েভ ভাবো তাহলে এনার্জি ডেনসিটি অ্যামপ্লিটিউড স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। আবার তুমি যদি ওটাকে জাস্ট নাম্বার ফোটনস ধরো, তাহলে এনার্জি ডেনসিটি প্রপোর্শনাল টু নাম্বার অফ ফোটনস। তার মানে অ্যামপ্লিটিউড স্কোয়ার যেটা, সেটা বেসিক্যালি যেটা আমরা সাই মডুলাস স্কোয়ার লিখছিলাম, সেটা হচ্ছে প্রপোর্শনাল টু নাম্বার অফ ফোটনস। আচ্ছা, এবার এখানে ব্যাপার আছে যে যে এই যে সরাসরি যদি অ্যামপ্লিটিউড স্কোয়ারটাকে নাম্বার অফ ফোটনস বলো, তাহলে দুটো অসুবিধে, তাহলে টু ডিফিকাল্টিজ। দুটো ডিফিকাল্টি কি? দুটো ডিফিকাল্টি হচ্ছে, এক নম্বর হচ্ছে যে সাই মডুলাস স্কোয়ারটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস, বাট নাম্বার অফ ফোটনস আর ডিসক্রিট। এইটা তাহলে এক হচ্ছে সাই মডুলাস স্কোয়ার কন্টিনিউয়াস, বাট নাম্বার অফ ফোটনস কিন্তু অলওয়েজ ডিসক্রিট। আচ্ছা, এবারে সাই মডুলাস স্কোয়ার মে হ্যাভ এনি মিনিমাম ভ্যালু
minimum value, but number of photons cannot be a fraction. হ্যাঁ, মানে cannot be a fraction, মানে একের থেকে ছোট সেটা হতে পারবে না। cannot be a fraction less than 1, এটা। তাহলে দেখো, মানে আমি এরকম ভাবে ভাবছি যে যদি অ্যামপ্লিটিউডের স্কোয়ারটা নাম্বার অফ ফোটনসের সঙ্গে সমান হয়ে যায়, এবার আমি অ্যামপ্লিটিউড কমাচ্ছি 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 কমাচ্ছি। প্রথম কথা হচ্ছে কি, এটা সেটা হচ্ছে ধরো এমন দেখতে পেলাম যে নাম্বার অফ ফোটন যখন 50, তার একটা পার্টিকুলার অ্যামপ্লিটিউড ছিল। তুমি নাম্বার অফ ফোটন অর্ধেক করলে অ্যামপ্লিটিউড জাস্ট অর্ধেক হলো, তাহলে 25টা তার অ্যামপ্লিটিউড অর্ধেক হয়ে গেল। এবারে কথা হচ্ছে তুই আরো অর্ধেক করলে অ্যামপ্লিটিউড তুমি আরো অর্ধেক করতে পারবে, কিন্তু নাম্বার অফ ফোটন থেকে 25 থেকে কমে তুমি আর 12.5 করতে পারবে না, সেটা আইদার তোমার 12 হতে হবে নাহলে 13 হতে হবে। তার মানে পরিষ্কার বোঝা গেল যে এই যে অ্যামপ্লিটিউডটা তুমি কন্টিনিউয়াসলি কমাতে 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 পারো, কিন্তু নাম্বার অফ ফোটনসটা কিন্তু এরকম ভাবে কন্টিনিউয়াসলি কমাচ্ছে না, কারণ নাম্বার অফ ফোটনস হচ্ছে তোমার সবসময় ডিসক্রিট বা একটা ইন্টিজার নাম্বার, এটা। আর সেকেন্ডলি হচ্ছে একটা সময় তুমি এলে যেখানে দেখতে পেলে ইন্টেন্সিটিটা এতটাই কমিয়ে দিচ্ছ বা এনার্জি ডেন্সিটি এতই কমিয়ে দিয়েছো যাতে করে হচ্ছে তোমার ওই এটা মানে অ্যামপ্লিটিউডটা ভীষণ ভীষণ কমে গেছে। একটা সময়ের পরে এই অ্যামপ্লিটিউডের স্কোয়ারটা কাছে একটা ফোটনের সঙ্গে সমান হলো। এবারে অ্যামপ্লিটিউড আরো কমাতে পারছো, কিন্তু ফোটনটা থেকে একের নিচে তুমি নামতে পারছো না। তার মানে যদি তুমি সরাসরি বলো যে অ্যামপ্লিটিউড স্কোয়ারটা নাম্বার অফ ফোটনসের সঙ্গে প্রপোর্শনাল, এইটা ঠিক সরাসরি দাঁড়াচ্ছে না, কিন্তু তার বদলে এরকম ভাবতে পারো। দেখো এই যে যখন আমি বলছি যে তোমার মানে 50টা ফোটন থেকে 25টা হলো, 25টা থেকে তুমি 12.5টাকে করতে পারছো না, তাহলে 25টা থেকে 12.5টা করতে পারছো না, আইদার 12 না হলে 13 নিতে হচ্ছে। হ্যাঁ, বা তুমি 1 থেকে আর কমাতে পারছো না। দেখো 1 থেকে কমানোটা তুমি কেমন করে এক্সপ্লেন করতে পারো? ধরো এরকম করলে যে তুমি দেখতে পেলে যে কোনো একটা গিভেন ভলিউমের মধ্যে এই মুহূর্তে একটা ফোটন আছে, পরের মুহূর্তে ফোটনটা নেই, তোমরা অ্যাভারেজ করলে তুমি হাফ করতে পারো। বা একটা গিভেন ভলিউমের মধ্যে এই মুহূর্তে 13টা ফোটন আছে, পরের মুহূর্তে হচ্ছে 12টা ফোটন আছে, তা তুমি অ্যাভারেজটা হচ্ছে 12.5 করতে পারো। তার মানে অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি ফোটনের সংখ্যাটা না ভেবে তুমি যদি এইরকম করে ভাবো, প্রবাবিলিটির টার্মসে ভাবো, তাহলে দেখো কোনো অসুবিধা হয় না। মানে এই যে ফোটন, মানে একটার নিচে ফোটন থাকতে পারে না, কিন্তু তুমি এমন ভাবে দেখলে যে অ্যামপ্লিটিউডটা এমন যাতে করে সেটা নাম্বার অফ ফোটনের সঙ্গে সমান করতে গেলে ওটা হাফ অফ দ্য ফোটন করতে হয়, কিন্তু হাফ অফ দ্য ফোটন তুমি করতে পারছো না। কিন্তু সেটাকে তুমি এইরকম করে ভাবতে পারো যে প্রথম সেকেন্ডে দেখা গেল একটা ফোটন ওর মধ্যে আছে, কিন্তু পরের সেকেন্ডে কোনো ফোটন নেই। তার মানে তুমি দেখতে পেলে যে অন অ্যান অ্যাভারেজ যখন তুমি করছো ভাবছো যে তোমার হাফটা ফোটন আছে, তাহলে এই যে ফোটন তো আর অর্ধেক হয়ে গেল না, কিন্তু হাফটা ফোটন আছে। তার মানেটা হচ্ছে তুমি বেসিক্যালি সবকিছু প্রবাবিলিটির টার্মসে ভাবছো। যে কয়েন টস করছো, হেড হেড তো আর অর্ধেক টাইম পড়তে পারে না। তার মানে কি তুমি দুবার টস করলে, একবার হেড পড়লো একবার টেল পড়লো, তুমি বললে হেড পড়ার সম্ভাবনা হাফ আর টেল পড়ার সম্ভাবনা হাফ। তার মানে সবকিছু তোমাকে সম্ভাবনা বা প্রবাবিলিটি টার্মসে চলে যেতে হবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এখন তোমাকে চলে যেতে হবে যে যে we have to introduce the concept of probability. We have to introduce the concept of probability. দেখো তোমাকে probability কনসেপ্টটা ইন্ট্রোডিউস করতে হচ্ছে। তাহলে এই জায়গাটা বোঝার চেষ্টা করো যে কেন এটা আমাকে প্রবাবিলিটির কথাটা আনতে হলো, তুমি বুঝতে পারলে? যা শুধুমাত্র নাম্বার অফ ফোটনস দিয়ে হবে না, প্রবাবিলিটি টার্মসে চলে আসতে হবে, কারণ নাম্বার অফ ফোটন অর্ধেক হতে পারে, কিন্তু প্রবাবিলিটি অর্ধেক হতে কোনো অসুবিধা নেই, তাই না? বুঝতে পারলে? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো যেটা বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এইটাই হচ্ছে তোমার আলটিমেটলি যেটা এলো, সেটা হচ্ছে এই যে এই সাই মডুলাসের স্কোয়ারটা দিস ইজ প্রপোর্শনাল টু নাম্বার অফ ফোটনস না বলে বলা হলে এটা রিপ্রেজেন্টস দ্য probability density, বা ইন আদার ওয়ার্ডস তুমি যদি এইটাকে বলো সাই এক্স মডুলাস স্কোয়ার ডিএক্স বা সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স, এটা কি রিপ্রেজেন্ট করে? রিপ্রেজেন্টস দ্য probability of
finding particles within the region x and x plus dx। এবারে dx টা কিন্তু 1 করে নিতে, তাহলে ইউনিট লেন্থের মধ্যে প্রবাবিলিটি, সেটা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি, সেটা আমি প্রথমে লিখেছি। বা ইন আদার ওয়ার্ড তুমি বলছো psi star x psi x dx রিপ্রেজেন্ট দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল উইদিন দ্য রিজিয়ন x and x plus dx। এইটাই হচ্ছে, দিস ইজ দ্য, এটা বিজ্ঞানী বর্নের করা বর্নস probabilistic or statistical interpretation of wave function. This is the Born's probabilistic or statistical interpretation of wave function. ঠিক আছে, তাহলে দেখো আলটিমেটলি যেটা মানে ওয়েভ ফাংশনের ফিজিক্যাল সিগনিফিকেন্স যখন তুমি খুঁজলে, সেটা হচ্ছে তোমার এই বর্ন ইন্টারপ্রিটেশন দিয়ে আসছে যে psi star x psi x dx represent the probability of finding the particles within the region, finding the particle হবে এটা, finding the particle within the region x and x plus dx. This is the Born probabilistic or statistical interpretation of wave function. ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝে গেছি। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে দেখো, তাহলে আমরা যেটা করলাম এখন পর্যন্ত সেটা হচ্ছে এই যে আমরা ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন থেকে শুরু করে আমি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে বের করলাম, করে তারপর আমি ওয়েভ ফাংশন নিয়ে দু চারটা কথাবার্তা বলছি। এখন হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশনস গুলো তারা বেসিক্যালি মানে মানে আমি যেটা বলছি যে, ঠিক আছে আমি সেটা পরে আসছি। আর যেটা কথা হচ্ছে যে ওয়েভ ফাংশনস গুলো সেইগুলো আমি প্রথমে দেখালাম সেটা ইনজেনারেল কমপ্লেক্স হবে। তো ইনজেনারেল কমপ্লেক্স হয়ে যাওয়ার জন্য ওয়েভ ফাংশন একা যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করতে পারবে না, কিন্তু ওয়েভ ফাংশনের মডিউলাস স্কোয়ার যেটা বা সাই স্টার সাই এর যেটা হচ্ছে নন নেগেটিভ এবং রিয়েল হচ্ছে, তার একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স থাকতে পারে। এবং যে ফিজিক্যাল সিগনিফিকেন্সটা থাকছে সেটা আলটিমেটলি কি দাঁড়ালো, সেটা হচ্ছে সাই মডিউলাস স্কোয়ারটা প্রবাবিলিটি ডেনসিটি রিপ্রেজেন্ট করছে, বা সাই স্টার এক্স সাই এস দিয়ে রিপ্রেজেন্ট দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল উইদিন দ্য রিজিয়ন এক্স এন্ড এক্স প্লাস ডিএক্স। আচ্ছা, এবারে এই যে প্রবাবিলিটি ডেনসিটিটা মাস্ট বি ফাইনাইট অ্যান্ড সিঙ্গেল ভ্যালুড। মানে প্রবাবিলিটি ডেনসিটি কখনো ইনফিনিটি হতে পারবে না, সেটা ফাইনাইট হতে হবে। এবং প্রবাবিলিটি ডেনসিটি কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ইনফিনিটি হতে পারবে না, মানে পার্টিকুলার পয়েন্টে তার একটাই ভ্যালু থাকতে হবে। সেখানে প্রবাবিলিটি ডেনসিটিটা ফাইনাইট এবং সিঙ্গেল ভ্যালুড হবে। এটা তোমার বলে দিচ্ছে যে ওয়েভ ফাংশনটাও তোমার মাস্ট বি ফাইনাইট অ্যান্ড সিঙ্গেল ভ্যালু। দেখো প্রবাবিলিটি ডেনসিটি বা টোটাল প্রবাবিলিটি দিনের শেষে তোমাকে 1 করতে পারতে শিখতে হবে। মানে দিনের শেষে টোটাল প্রবাবিলিটি সেটা তো 1 করতে হবে, বা 1 না করলেও অ্যাটলিস্ট ফাইনাইট হতে হবে। তাহলে যেহেতু টোটাল প্রবাবিলিটি সবসময় তোমার ফাইনাইট হতে হয়, সেই জন্য প্রবাবিলিটি ডেনসিটিও ফাইনাইট হতে হবে, অত ওয়েভ ফাংশনটার ভ্যালুটাও ফাইনাইট হতে হবে। আর কোনো একটা পার্টিকুলার পয়েন্টে প্রবাবিলিটির একটাই স্পেসিফিক ভ্যালু থাকবে, সেই জন্য ওয়েভ ফাংশন এবং তার স্কোয়ার সেটা অবশ্যই তোমার সিঙ্গেল ভ্যালু হতে হবে। তাহলে এবারে খেয়াল করো, জাস্ট যেটা তুমি পেলে যে এখানে ওয়েভ ফাংশনটাকে তুমি বলছো ফাইনাইট হতে হবে, সিঙ্গেল ভ্যালু হতে হবে। আর ওয়েভ ফাংশন যেহেতু তোমার একটা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন, যে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা একটা লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেখান থেকে তুমি দেখেছো ওয়েভ ফাংশন এবং তার ফার্স্ট ডেরিভেটিভটা কন্টিনিউয়াস হতে হবে। তাহলে এই চারটে জিনিস মিলে তুমি অ্যাকচুয়ালি পেলে যেটা, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া অফ ওয়েভ ফাংশন, অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া অফ ওয়েভ ফাংশন। তাহলে অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া অফ ওয়েভ ফাংশনটা কি হলো, সেটা হচ্ছে উইদিন দ্য গিভেন ডোমেইন, অর্থাৎ সাই যদি এক্স এর ফাংশন হয়, এক্স এর যে রেঞ্জটা আছে, এক্স এর যে ডোমেইনটা আছে আর কি, সেইটা উইদিন দ্য গিভেন ডোমেইন ওয়াই যদি এক্স এর ফাংশন হয়, তাহলে এক্স এর টোটাল যে ভ্যালুগুলো হতে পারে সেটা হচ্ছে তার ডোমেইন, আর ওয়াই এর যে ভ্যালুগুলো হতে পারে সেটা হচ্ছে তার রেঞ্জ। তাহলে সাই যদি অ্যাজ এ ফাংশন অফ এক্স হয়, আমি এক্সটা কোথা থেকে কোথা পর্যন্ত যেতে পারে সেইটা বলছি আর কি, উইদিন দ্য গিভেন ডোমেইন। এক নম্বর হচ্ছে সাই এক্স মাস্ট বি ফাইনাইট
2 নম্বর psi x must be single valued, 3 নম্বর হচ্ছে psi x must be continuous, আর 4 নম্বর হচ্ছে psi dx must be continuous। তাহলে এই যে 4টে ক্রাইটেরিয়া স্যাটিসফাই হলে তা তুমি বলবে যে ফাংশনটা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল। তাহলে কেন psi s মানে দেখো প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশন যেটা মানে বর্ন প্রবাবিলিস্টিক বা স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন কিন্তু ডিমান্ড করছে ওয়েভ ফাংশন এবং তার ফার্স্ট ডেরিভেটিভ সিঙ্গেল ভ্যালুড হবে, সরি ওয়েভ ফাংশন ফাইনাইট এবং সিঙ্গেল ভ্যালুড হবে। আর যেহেতু ওয়েভ ফাংশনটা হচ্ছে সোলিঞ্জার ইকুয়েশন হুইচ ইজ এ লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তার সলিউশন, সেটা ডিমান্ড করছে কি না psi s এবং তার ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস হবে। তাহলে এই 4টে ক্রাইটেরিয়া যদি স্যাটিসফাইড হয় তাহলে তুমি সেটা পেলে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল পেলে। তাহলে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন পাওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে এই 4টে। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে দেখো আমি যা করলাম এখন পর্যন্ত সেইটাকেই আমি জাস্ট এক কথা সামারাইজ করছি। এই সামারাইজ যেটা করছে সেটাই বেসিক্যালি পস্টুলেট 1। এটা কি বলা হচ্ছে, যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে a particular state of a particle a particular state of a system ও বলতে পারো, system is represented by a function psi called the wave function which is finite, single valued, continuous with its continuous first derivative within the given domain। তাহলে প্রথমে এটা বললাম a particular state of a function, state of a system is represented by a function psi called the wave function which is finite, single valued, continuous with its হয়ে গেছে এটা with its continuous first derivative within the given domain। এটা psi x has an important property that psi লিখি শুধু, psi has an important property that psi modulus square represents the probability density। এটা এটা আর everything associated to this state of the system can in principle be obtained from this wave function। তা কি হলো দেখো, a particular state of a system is represented by a function psi called the wave function। এই psiটাকে বলে wave function which is finite, single valued,
কন্টিনিউয়াস উইথ ইস কন্টিনিউয়াস ফার্স্ট ডেরিভেটিভ উইথিন দ্য গিভেন ডোমেইন, এটা। আর তারপরে বললাম psi হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট প্রপার্টি দ্যাট psi মডুলাস স্কয়ার রিপ্রেজেন্ট দ্য প্রবাবিলিটি ডেন্সিটি, যেটাকে হচ্ছে বন্ড প্রবাবিলিস্টিক বা স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে একটা অ্যাডিশনাল কথা, যে এভরিথিং অ্যাসোসিয়েটেড টু দিস স্টেট of the system, to the state of the system, everything associated to the state of the system, associated to the state of the system can in principle be obtained from this wave function, ঠিক আছে। তাতে এই লাস্ট পার্টটাকে বাদ দিলে এই যে এভরিথিং অ্যাসোসিয়েটেড টু দি স্টেট অফ দ্য সিস্টেম ক্যান ইন প্রিন্সিপাল বি অবটেন ফ্রম দ্য ওয়েভ ফাংশন, এই লাস্ট পার্টটাকে বাদ দিলে বাকি যেগুলো, বাকিটা কিন্তু দেখো আমি অলরেডি আলোচনা করে ফেলেছি, এবং এই পুরো জিনিসটাই হচ্ছে তোমার পস্টুলেট 1 অফ কোয়ান্টাম মেকানিক্স, ঠিক আছে। তাহলে আমি পস্টুলেট 1টাকে বললাম। তাহলে আমাকে নেক্সট ক্লাসে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া যেখানে আমি বলেছি আর কি, সেইটাকে একটুখানি আলোচনা করা, যে ঠিক আছে মানে কিছু অন্তত এক্সাম্পল দিয়ে এই অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়াগুলো কেমন করে স্যাটিসফাইড হচ্ছে, এবং সেইখান থেকে সেটা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল হচ্ছে কি হচ্ছে না, এইটাকে নিয়ে জাস্ট কিছু কথাবার্তা বলার দরকার আছে। এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা এখানে ইন্ট্রোডিউস করে ফেলবো, সেটা হচ্ছে নর্মালাইজেশন, অর্থোগোনালিটি, অর্থ নর্মালিটি, ডিজেনারেসি ইত্যাদি ইত্যাদি আর কি। তাহলে তাহলে আজকে আমাদের এই পর্যন্ত রইল। নেক্সট ক্লাসে আমরা যেটা করব, নেক্সট ক্লাসে আমাদের হচ্ছে মোর অ্যাবাউট অ্যাকসেপ্টেবিলিটি অফ ওয়েভ ফাংশন। এই অ্যাকসেপ্টেবিলিটি ওয়েভ ফাংশন নিয়ে অনেক কথাবার্তা বলার দরকার আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কিছু কনসেপ্ট যা শেখা, নর্মালাইজেশন, অর্থোগোনালিটি, অর্থ নর্মালিটি নিয়ে কথাবার্তা বলা, ডিজেনারেশন একটু কথাবার্তা বলা, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট, মানে লিনিয়ার ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইত্যাদি নিয়ে কিছু আলোচনা ইত্যাদি ইত্যাদি। নেক্সট দিন আমরা এই জিনিসগুলোকে নিয়ে জাস্ট ভাববো, ঠিক আছে। তো দেখো আজকে যা বলেছি তাতে কারো কিছু অসুবিধা আছে কিনা বলে না। বলো, মানে যা বলেছি তাতে কারো কিছু অসুবিধা আছে? হ্যালো স্যার, হ্যাঁ বলো। টু ডিফিকাল্টিস জায়গাটা আরেকবার বলুন তো। দেখো দুটো ডিফিকাল্টি হচ্ছে যে যখন তুমি, আমার কথা শুনে নাও, যখন তুমি বললে যে যে একটা লাইট, তুমি যখন লাইট কনসিডার করছো, লাইটের ডুয়েল ক্যারেক্টার আছে, লাইট কোথাও কোথাও ওয়েভ, কোথাও কোথাও পার্টিকেল। তাহলে লাইট যখন ওয়েভ তখন অ্যামপ্লিটিউডের স্কোয়ারটা হচ্ছে তোমার এনার্জি ডেনসিটি রিপ্রেজেন্ট করছে, মানে এনার্জি ডেনসিটি প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কোয়ার। আবার লাইট যখন কালেকশন অফ ফোটন তখন এনার্জি ডেনসিটি হচ্ছে নাম্বার অফ ফোটনসের সঙ্গে প্রপোর্শনাল হয়ে গেল। তার মানে অ্যামপ্লিটিউড স্কোয়ারটা হচ্ছে তোমার নাম্বার অফ ফোটনসের সঙ্গে প্রপোর্শনাল হলো। আর দুটো ডিফিকাল্টি হচ্ছে এই যে দেখো অ্যামপ্লিটিউডে তুমি যা খুশি ভ্যালু নিতে পারো, মানে ওটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি, কিন্তু নাম্বার অফ ফোটনসে যা খুশি ভ্যালু নিতে পারো না, তুমি ফ্র্যাকশন ধরতে পারো না। তাহলে আমি বললাম যে এমন একটা অ্যামপ্লিটিউড নিলে যেটা হচ্ছে 25টা ফোটনের সঙ্গে প্রপোর্শনাল, অ্যামপ্লিটিউড এক্স্যাক্টলি অর্ধেক করলে তা নাম্বার অফ ফোটন হওয়ার কথা ছিল কিন্তু 12.5 হওয়ার কথা ছিল, কিন্তু ফোটন তো ফ্র্যাকশন হতে পারে না। তাহলে অ্যামপ্লিটিউড এক্স্যাক্টলি অর্ধেক করলে কিন্তু নাম্বার অফ ফোটন এক্স্যাক্টলি অর্ধেক করতে পারলে না, মানে 25 থেকে তুমি 12.5 করতে পারলে না। তাহলে ডিফিকাল্টিটা বুঝতে পারলে প্রথমটা? হ্যাঁ ঠিক আছে। স্যার। আচ্ছা আর একটা ডিফিকাল্টি হচ্ছে ধরো তুমি অ্যামপ্লিটিউড কমিয়েছো, কমিয়ে এমন একটা জায়গায় এলে যেখানে দেখতে পেলে যে অ্যামপ্লিটিউডের স্কোয়ারটাকে একটা ফোটনের সঙ্গে প্রপোর্শনাল, মানে খুব লো ইন্টেন্সিটি যেখানে অ্যামপ্লিটিউডের স্কোয়ারটা হচ্ছে একটা ফোটনের সঙ্গে প্রপোর্শনাল। এবার তুমি অ্যামপ্লিটিউড আরো অর্ধেক করে ফেললে, নাম্বার অফ ফোটনস কত হতে হয়? 1 এর থেকে কম, ধরো হাফ হতে হয়, কিন্তু নাম্বার অফ ফোটনস কি 1 এর থেকে কম কিছু হতে পারবে? মিনিমাম তো 1 হবে, ঠিক আছে। হ্যাঁ স্যার। এই হচ্ছে দুটো ডিফিকাল্টি।
এবার দুটো ডিফিকাল্টি তুমি রিজলভ করতে পারো যদি ওটাকে এই নাম্বার অফ ফোটনস না বলে কোনো একটা গিভেন ভলিউমের মধ্যে বা কোনো একটা গিভেন টাইমে কোনো একটা গিভেন ক্রস সেকশনাল এরিয়াতে এই কতগুলো ফোটন পড়ছে তার প্রবাবিলিটির টার্মসে ভাবো। এবার যখন তুমি 12.5টাকে এক্সপ্লেন করছো তুমি বললে যে যে কোনো একটা গিভেন ভলিউমের মধ্যে জাস্ট ফোটন পড়া সম্ভব, মানে কোনো একটা গিভেন ভলিউমের মধ্যে প্রথম সেকেন্ডে হয়তো 12টা ফোটন পড়েছে, পরের সেকেন্ডে তোমার 13টা ফোটন পড়েছে। তো তার তুমি যখন অ্যাভারেজ করবে সেটা হয়ে যাচ্ছে তোমার তোমার 12.5টা হয়ে যাচ্ছে। অর্থাৎ সাম কাইন্ড অফ অ্যাভারেজিং বা প্রবাবিলিটি, এইটা দিয়ে থেকে তুমি ব্যাপারটাকে ভাবো আর কি। বা যখন তুমি বলছো প্রবাবিলিটি, মানে যখন তুমি বলছো হাফ নাম্বার অফ ফোটনস, হাফ নাম্বার অফ ফোটনস, হাফ মানে হচ্ছে কোনো একটা গিভেন ভলিউমের মধ্যে তুমি দেখলে যে প্রথমবার তুমি ফোটন ছুড়লে ফোটনটা ওখানে মানে ওখানে রইলো, পরের বার তুমি ফোটন ছুড়লে দেখলে ফোটনটা ওখানে রইলো না। অর্থাৎ তুমি যখন কয়েন টস করো একবারে হেড পড়লো আর একবার হেড পড়লো না, তার দুবারের মধ্যে একবারে হেড পড়ছে একবারে হেড পড়ছে না বলে তুমি বলছো প্রবাবিলিটিটা হচ্ছে তোমার হাফ। এখানে ঠিক কোনো একটা গিভেন ভলিউমের মধ্যে বা কোনো একটা গিভেন টাইমে গিভেন কনস্ট্রাকশনের এরিয়ার মধ্যে তোমার একবার ফোটনটা আছে একবার ফোটনটা নেই, তখনই সম্ভাবনা হাফ হতে পারে। তখন তুমি দেখো এই ঝামেলাটাকে ম্যানেজ করতে পারছো। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। সেটাই আমি এখানে বলেছি যে তোমাকে ওই নাম্বারটা ফোটন দিয়ে ভাবলে হবে না, তোমাকে ভাবতে হবে হচ্ছে ফোটন পড়ার প্রবাবিলিটি দিয়ে। সেটাই যা বলা হয়েছে যে ওটা অ্যাকচুয়ালি প্রবাবিলিটি ডেনসিটি রিপ্রেজেন্ট করে বা সাইজ স্টার এক্স সাইজ এস ডিএক্স রিপ্রেজেন্ট করে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল উইদিন দ্য রিজিয়ন এক্স এন্ড এক্স প্লাস ডিএক্স। ঠিক আছে? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আর কিছু কারো কিছু অসুবিধা আছে?